নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের আগের দিন আমি কার্য ও ক্ষমতা পড়িয়েছিলাম। আজকে কি হবে না, শক্তি। তো শক্তি কি? ধরো কোনো একটা স্প্রিংকে আমরা সংকুচিত করলাম। কোনো একটা ধরো স্প্রিং আছে, স্প্রিং, তাকে আমরা সংকুচিত করলাম, মানে আকারটাকে কি করলাম, পরিবর্তন করলাম। যখনই আকারটাকে পরিবর্তন করে ছেড়ে দেব, দেখবো স্প্রিংটা আবার ছিটকে গেল, হয়েছে। অথবা ধরো আরেকটা উদাহরণ বলি, ধরো কোনো একটা বড় গাড়ি এসে সজোরে অন্য কোনো একটা গাড়িকে আঘাত করলো, স্পিডে এসে আঘাত করলো, দেখি যে গাড়িটিতে ধাক্কা মারলো সেটিও কিছুটা সরে গেল। অথবা ধরো কোনো একটা বল ক্রিকেট খেলবার সময় তার গতিশীল অবস্থায় এসে উইকেটে আঘাত করলো, উইকেটটা ভেঙে যায় বা উইকেটটা সরে যায়। এই যে ঘটনাগুলো দেখছি, এখানে কি একটা কাজ হচ্ছে এবং কাজের ফলে কি হচ্ছে, একটা কার্য সম্পাদনের ফলে একটা শক্তির প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো শক্তি কি না, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তাহলে শক্তি কি বললাম, খাতা পেন নিয়ে বসে অবশ্যই নোট করবে। না, কার্য করার সামর্থ্যই হলো শক্তি। সামর্থ্যই হলো শক্তি। ঠিক আছে, মানে এই যে কাজ করছি এর যে সামর্থ্যটা, সেটাকে আমরা কি বলবো, শক্তি। তাই কার্য ও শক্তি পরস্পর কি রাশি? পরস্পর হচ্ছে সমতুল্য রাশি। এক নম্বর মনে রাখবে, কার্য ও শক্তি পরস্পর সমতুল্য রাশি। তাই কার্য ও শক্তি এদের একক কি হয়, এদের একক একই হয় বা অভিন্ন হয়। একক একই হয় এবং কার্য শক্তির মাত্রাও একই হয়। তাহলে শক্তির একক কি, কার্যের একক কি ছিল মনে করে দেখো, এসআই একক ছিল কার্যের জুল, তার মানে শক্তিরও এসআই একক কি হবে, জুল। ঠিক আছে, আর সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে আর্গ। কার্যেরও যা একক এসআই সিজিএস, শক্তিরও তাই একক, কারণ কার্য ও শক্তি সমতুল্য রাশি এবং কার্য যেহেতু স্কেলার রাশি, শক্তিও সেহেতু স্কেলার রাশি। অর্থাৎ আমরা যে কাজ করি সেটাই শক্তি রূপে সঞ্চিত হয়। ধরো কোনো একটি বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে তুলে দিলাম, ঠিক আছে, ওপর দিকে ভূপৃষ্ঠ থেকে তুলে দিলাম এবং সেটিকে আমি যখনই ছেড়ে দেব আবার নিচে পড়ে যাবে। তাহলে এই যে বস্তুটিকে ওপর দিকে তুললাম, মানে কি, অভিকর্ষ বলের বিরুদ্ধে সরণ ঘটেছে। আমি এখন বস্তুটাকে ওপর দিকে তুলতে গেলে আমাকে অভিকর্ষ নিচ দিকে টেনেছে, কিন্তু আমি তার বিরুদ্ধে বল প্রয়োগ করে তুলেছি, মানে সরণ ঘটেছে, মানে কার্য হয়েছে। এখন আমি ছেড়ে দিলে যে পড়ে যাচ্ছে, মানে গতিশীল হয়ে গেল। অর্থাৎ যে কাজটা করলাম সেটাই গতি শক্তি রূপে ফিরে এলো। ঠিক আছে, তাহলে কি কাজ শক্তিতে রূপান্তর ঘটে। তাই বলি কি, কার্য ও শক্তি পরস্পর সমতুল্য রাশি এবং কার্যের মতন শক্তির এসআই একক জুল এবং সিজিএস একক কি, আর্গ। ঠিক আছে, এরপর আমরা নবম শ্রেণী অনুযায়ী একটা স্থিতিশক্তি এবং গতিশক্তি, এই দুটো টপিক একটু পড়ব। দেখো, স্থিতিশক্তি কি? স্থিতিশক্তি বলছি কোনো বস্তুর আকৃতির বা অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলছি কি, স্থিতিশক্তি। চলো লিখে নেওয়া যাক, কোনো বস্তুর আকৃতি বা অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য তৈরি হয় তাই হলো
স্থিতি শক্তি, স্থিতি শক্তি। ঠিক আছে, দেখো দুটি কথা এইখানটায় বলেছি। দেখো কি একটা না, কোন বস্তুর আকৃতি একটা বলেছি বা অবস্থান একটা বলেছি। তো আকৃতির পরিবর্তন বা অবস্থানের পরিবর্তনের জন্য মানে কি, একটা স্প্রিং এর আকৃতিকে আমি ছোট করলাম, গুটিয়ে ছোট করলাম, সেটা আকৃতির পরিবর্তন বোঝায়। বা বলেছি দেখো অবস্থানের পরিবর্তন মানে কোনো একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে তুললাম, হয়েছে। এই যে বিষয়গুলো সময় যে সামর্থ্যটা জন্মাবে কার্য করার, তাকেই আমরা বলবো স্থিতি শক্তি। কোনো বস্তুর আকৃতি বা অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য তৈরি হয় তাই হলো স্থিতিশক্তি। এরপর আমরা জেনে নেব স্থিতিশক্তি দুই ধরনের, সে দুটি জেনে নেব। একটা আমরা জানবো অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি জানবো। আর একটা আমরা কি জানবো, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ঠিক আছে, এই দুটি আমরা জেনে নেব। দেখো ফার্স্ট আমরা পড়বো কি, অভিকর্ষীয় স্থিতিশক্তি। ভালো করে শুনবে। কোনো অভিকর্ষ ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। কি বললাম, কোনো অভিকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য জন্মায় তাই হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, লিখে নেবে অবশ্যই। দেখো কি বিষয়টা বলছি। ধরো এটা ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠ পৃথিবীর ভূপৃষ্ঠ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এ সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে পৃথিবী টানবে, তার ভূপৃষ্ঠের ওপরে থাক বা যেখানেই থাক, ঠিক আছে, টানবে। এখন এইখানে ধরো একটা বস্তু আছে, এখানে একটা এম ভরের বস্তু আছে, ভালো করে বুঝে নাও, এম ভরের একটা বস্তু আছে। তো ওই বস্তুটাকে পৃথিবী অবশ্যই নিজের দিকে টানবে। কত বল দ্বারা টানবে বলো তো, এফ বল দ্বারা। এবং সেই এফ সমান আমরা কি জানি, এমজি। তাহলে কি বললাম, এম ভরের কোন বস্তু ভূপৃষ্ঠে থাকলে নিচ দিকে কে টানছে, পৃথিবী টানছে। কত বল দ্বারা টানছে, এমজি বল দ্বারা টানছে, এমজি বল দ্বারা টানছে। এখন আমি এই বস্তুটাকে টেনে ওপর দিকে তুলছি, টেনে কি করছি, ওপর দিকে তুলছি। আমি যদি বস্তুটাকে এমজি বলের থেকে, এই যে এমজি, এই বল দ্বারা তো পৃথিবী টানছে, পৃথিবী ওকে এমজি বল দ্বারা টানছে, আমি যদি এইটাকে এর থেকে কম বলে ওপর দিকে তোলার চেষ্টা করি, এটা কিন্তু উঠবে না। কিন্তু যদি আমি পৃথিবী যে বল দ্বারা টানছে সমপরিমাণ বল দ্বারা দিয়ে আমি উপর দিকে আস্তে 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 তুলি, হয়তো আমি এটাকে দেখছি এখানে তুললাম এইচ। ঠিক আছে, তাহলে আমি কতটুকু কাজ করলাম, এই যে বস্তুটাকে এখানে তুললাম, অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলে নিয়ে গেছি, মানে আমি একটা কাজ করেছি। কতটুকু কাজ করলাম না, কার্য সমান কি জানি, বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। এখানে থিটাটা কত ডিগ্রি বলেছি, 0 ডিগ্রি, তাই তো। তাই ওটা লেখার দরকার নেই। তো বল কত, এমজি, সরণ কত ঘটেছে, এইচ। ঠিক আছে, তাহলে এম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুলতে গেলে আমাকে কতটুকু কার্য করতে হলো না, এমজি এইচ। এবং এই একটু আগে কি বললাম, কার্য যতটুকু করি সেটাই শক্তিরূপে সঞ্চিত থাকে। তার মানে এইখানে এই কার্যটাই শক্তিরূপে সঞ্চিত হয়ে গেল। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হলো বলো তো, না এমজি এইচ হয়েছে। এম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুললে যে শক্তিটা হবে সেটাকে বলবো অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে শুনে নেবে। এখন মনে রাখবে, এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে এইখানে যদি কোনো বস্তু থাকে এম ভরের, পৃথিবী কত বল দ্বারা টানছে তার কেন্দ্রের দিকে, না এমজি বল দ্বারা টানছে। কিন্তু
এই তলের সাপেক্ষে বস্তুটা স্পর্শ করে থাকায় উচ্চতা h কত? 0। তাই কোনো বস্তু যখন ভূপৃষ্ঠ স্পর্শ করে আছে তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি mg গুণিত h সমান কি? mg গুণিত 0 সমান 0। মানে কোনো বস্তু ভূপৃষ্ঠে থাকলে তার অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়? 0 হয়। কিন্তু যদি বস্তুটাকে আমরা ওপর দিকে তুলে নিয়ে যাই তখন h এর একটা আমরা মান পাবো, তখন অভিকর্ষীয় স্থিতিশক্তিটা হবে ধনাত্মক মান। ঠিক আছে, দেখো এরপর আমরা একটু জেনে নেব স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি। শুনবে, লিখে নেবে যেটি বলছি। কোন বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তির কার্য করার যে সামর্থ্য সঞ্চিত হয় সেটাকেই বলবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আবার বলছি, কোন বস্তুর আকৃতি পরিবর্তন করলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় তাই হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেমন কি, কোন স্প্রিংকে আমরা যদি ছোট করি, আকৃতি পরিবর্তন করলাম, ও কি করবে? ও আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমি হাতটা ছেড়ে দিয়ে মাত্র স্প্রিংটা ছিটকে বেরিয়ে যাবে। এই যে শক্তিগুলো, এগুলোকে বলবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ঠিক আছে, এরপর দেখো তাহলে কি কার্য শক্তিতে রূপান্তর হয়, এটা আমরা জানলাম। আবার এক শক্তি অন্য শক্তিতেও রূপান্তর হয়। ঠিক আছে, দেখো এরপর দেখব আমরা কি গতিশক্তি। গতিশক্তি না, গতিশক্তি কাকে বলে বা গতিশক্তি কি? কোন গতিশীল বস্তু, কোন বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য, গতিশীল অবস্থায় থাকার জন্য, ঠিক আছে, কার্য করার যে সামর্থ্য লাভ করে তাই হলো গতিশক্তি। দেখো কি বলেছি, কোন বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাই হলো গতিশক্তি। হয়েছে? দেখো কি বিষয়টা, ধরো m ভরের কোনো একটা বস্তু ভি বেগে গতিশীল। ভালোভাবে শুনবে, m ভরের কোনো একটা বস্তু ভি বেগে গতিশীল, তাহলে গতিশক্তি সমান, মনে রাখবে, হাফ গতিশক্তিকে আমরা ই কে দিয়ে লিখি। কেন ই কে? কে মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, তাহলে ই কে মানে গতিশক্তি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি। তো গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। কি বললাম? এম ভরের বস্তু ভি বেগে গতিশীল হলে গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। কিভাবে এই সমীকরণটা আমরা পেলাম? এই সমীকরণটা কিভাবে পাচ্ছি দেখো, দেখে নেওয়া যাক। ধরো এইটা এম ভরের একটা বস্তু ভি বেগে গতিশীল আছে। কি আছে? ভি বেগে গতিশীল আছে, মানে প্রাথমিক বেগ আমরা বলছি ভি, বেগ ভি। এখন বস্তুটা গতিশীল ছিল, আমরা তার বিপরীত দিকে বল প্রয়োগ করছি। ধরো এটা এফ মানের বল প্রয়োগ করলাম। তো কোনো একটা গতিশীল বস্তুকে আমরা যদি টানি, বল প্রয়োগ করি, বস্তুটা আস্তে 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 থেমে যাবে। তো স্বাভাবিকভাবে দেখলাম এই বস্তুটা কিছুটা দূর গিয়ে থেমে গেল। এম ভরের বস্তুটা কিছুটা দূর গিয়ে কি হলো? থেমে গেল। এবং যতটুকু পরে থামলো সেই সরণটা ধরলাম এস। মন দিয়ে শুনবে, সরণ ধরেছি এস। কি বললাম? এম ভরের একটা বস্তুর প্রাথমিক বেগ ভি ছিল, আমরা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করছি, টানছি, ফলে বস্তুটা এস সরণ ঘটে বস্তুটা গিয়ে থেমে গেল। তাহলে আমি কি বলছি দেখো, অন্তিম বেগ কত হয়ে গেল? 0 হয়ে গেল। ঠিক আছে, অন্তিম বেগ 0 হয়ে গেল। তাহলে দেখো কয়েকটা সমীকরণ তোমরা বল ও গতি যে চ্যাপ্টার ছিল ওখানে পড়েছিলে, ওখানে দুটো সমীকরণ এখানে একটু অ্যাপ্লাই করব। দেখো 1 নম্বর সমীকরণ আমি কি বলছি? এফ সমান এম ইন্টু এ।
এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে কি ত্বরণ, বস্তুর ত্বরণ বা মন্দন। আর একটা সমীকরণ দেখো পড়েছিলে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এস। তোমরা পড়েছিলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এক্স একটা, মাইনাস টু এস একটা। এখানে যেহেতু বস্তুটির বেগ আস্তে আস্তে ধীরে 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 কমে গেছে, মানে বেগ কমে গেছে বলে মন্দন ঘটেছে, তাই আমরা মাইনাস লিখেছি। ঠিক আছে, দেখো এরপর এই ভিটা কি ছিল বলতো? এই ভিটা ছিল অন্তিম বেগ। ভিটা কি ছিল? অন্তিম বেগ। ইউ কি ছিল? প্রাথমিক বেগ। আর এ কি ছিল? ত্বরণ হলে বেগ বাড়লে ত্বরণ, বেগ কমলে মন্দন। আর এসটা ছিল সরণ। এস কি ছিল বলো? এস ছিল সরণ। ঠিক আছে, ভালো করে শুনবে এরপর যে কথাটা বলছি। তাহলে এইখানটায় দেখো ভি যে অন্তিম বেগ কত হয়েছে? জিরো, মানে কি লিখছি? জিরো স্কোয়ার সমান ইউটা প্রাথমিক বেগ, এখানে প্রাথমিক বেগ কত ধরেছি? ভি, তাহলে ভি স্কোয়ার মাইনাস টু এ এস, বা মাইনাস টু এসটা এদিকে এলে প্লাস, তাহলে টু এ এস সমান কি পেলাম আমরা? ভি স্কোয়ার। টু এ এস সমান কি পেলাম? ভি স্কোয়ার। এইটা এখানটাই কাজে লাগবে একটু পরে। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা এই প্রমাণটার ক্ষেত্রে দেখব যে কার্য সমান কি জানি? কার্য সমান বল ইনটু সরণ। ঠিক আছে, মানে এই বস্তুটাকে থামাতে গেলে যেটুকু কাজ করতে হয়েছে সেই কাজটাই শক্তি, যে কাজ করার সামর্থ্য লেগেছে সেটাই শক্তি। তাই আমরা কাজটা বের করছি। কাজ সমান কি? বল ইনটু সরণ। তো কত বল প্রয়োগ করেছি বলো? এম মানের বল প্রয়োগ করেছি। তা সত্ত্বেও বস্তুটা কতটা সরে গেল? তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি বস্তুটা এস সরে গেছে। তাহলে এফ ইন্টু এস। ঠিক আছে, এফ সমান কি জানি? এম ইন্টু এ। তাহলে এফ এর জায়গাটায় বসাচ্ছি এম ইন্টু এ ইন্টু এস। ঠিক আছে, দেখো এখানটায় তাহলে এ এস সমান দুইটা গুণ আছে, এইদিকে গেলে ভাগ, ভি স্কোয়ার বাই টু এ এস সমান। তো এখানেও এম ইন্টু এই যে এ এস সমান ভি স্কোয়ার বাই টু, তাহলে এ এস এর জায়গাটায় বসাবো ভি স্কোয়ার বাই টু। তাহলে এই বস্তুটাকে, ভি বেগে গতিশীল বস্তুটাকে থামাতে গেলে আমাকে কতটুকু কার্য করতে হলো? এম ইন্টু ভি স্কোয়ার বাই টু। এবং বললাম এই কাজটাই শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে গতিশক্তি, গতিশক্তি ই কে সমান কি পেলাম? এম ভি স্কোয়ার বাই টু। এম ভি স্কোয়ার বাই টু সমানই কি? হাফ এম ভি স্কোয়ার। মনে থাকবে? তাই দেখো বলেছি এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এটা জানার জন্য তোমার এই সমীকরণটা বল ও গতি অধ্যায়ে আছে, এইটা জানা অবশ্যই জরুরি, এবং এফ সমান এম এ জানা জরুরি। কি করেছি? কার্য সমান বল ইন্টু সরণ, আগের ক্লাসে দেখবে। এফ ইন্টু এস, এফ এর মান এম এ বসিয়েছি, এখান থেকে এ এস এর মানটা বসিয়ে দিয়েছি জাস্ট। ঠিক আছে, এই প্রমাণটি তোমাদের 3 নম্বরে দিতে পারে পরীক্ষায়। এটা গেল গতিশক্তি। ঠিক আছে, দেখো এরপর একটা, ধরো আমি বলছি একটা কোশ্চেন, ভালো করে শুনবে। বলছি এম ভরের কোনো বস্তুর, এম ভরের কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি কত গুণ হবে? কি বললাম দেখো, এম ভরের কোন বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? এই ধরনের অঙ্কগুলি খুব আছে, দেখে নাও একটু। দেখো, ধরো এম ভরের একটা বস্তু, এম ভরের বস্তু একটা, এটা ধরো ভি বেগে গতিশীল, তাহলে এখন গতিশক্তি কত বলো তো? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। একটু আগে দেখলাম বলা হয়েছে ওই বস্তুটার ভর কিন্তু এমই আছে, বেগ কি করেছি? দ্বিগুণ, মানে ভি এর জায়গায় বেগটা আমরা দ্বিগুণ করলাম।
তাহলে এই মুহূর্তে গতিশক্তি কত বলো? গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ভি মানে কত? 2v। তাহলে 2v তার হোল স্কোয়ার সমান দেখো হাফ এম 2v তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 ভি স্কোয়ার। 4টা দেখো বাড়তি পেয়েছি আমরা, তাহলে 4 গুণিত হাফ এম ভি স্কোয়ার। তাহলে ছিল হাফ এম ভি স্কোয়ার, পেয়েছি 4 গুণিত হাফ এম ভি স্কোয়ার। তার মানে গতিশক্তি কত গুণ হলো? গতিশক্তি পূর্বের 4 গুণ হলো। ঠিক আছে, দেখো তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, এইটা দ্বিগুণের জায়গায় 3 গুণ হলে গতিশক্তি কত গুণ হবে করবে। ঠিক আছে, এই সংক্রান্ত আরো যে গাণিতিক প্রশ্নাবলী আছে সেটা আমরা যখন গাণিতিক প্রশ্নগুলো করব পরপর পরপর দেখব। হয়েছে, দেখো এখন আমরা জেনে নেব ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক দেখো, তার আগে একটু বলি ভরবেগ কি আর গতিশক্তি কি জানলাম। ধরো এম ভরের একটা বস্তু ভি বেগে গতিশীল, আমরা কি জানলাম? এর গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা জানলাম। আর কি দেওয়া আছে? ভরবেগ। ভরবেগ মানে কি? কোনো বস্তুর ভর ও বেগ সমন্বিত যে রাশি, মানে ভরবেগ সমান ভর গুণিত বেগ। তাহলে এম ইন্টু ভি, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে ভরবেগ সমান কি? পি সমান এম ইন্টু ভি। হয়েছে, দেখো আমি এই দুটির মধ্যে সম্পর্ক দেখব। তো পি সমান কি? এম ভি। ঠিক আছে, বা দিয়ে এটা লিখতে পারি, দেখো পি স্কোয়ার সমান এম স্কোয়ার ভি স্কোয়ার, মানে দুদিকেই আমি কি করলাম? স্কোয়ার করে দিলাম, বর্গ করে দিলাম। এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি ভালো করে দেখবে। এইখানে দেখো একটা হাফ আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার লিখলাম। ভালো করে লক্ষ্য করবে কেন এরকম লিখলাম, আমরা পি এর সঙ্গে ই কে সম্পর্ক দেখব। তাই আমি এম স্কোয়ার ভি স্কোয়ারটাকে কি লিখেছি? হাফ এম ভি স্কোয়ার। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো আমার ছিল এম স্কোয়ার, আমি লিখেছি কি? একটা এম, মানে আমি একটা এম কম লিখেছি, তাই এম লিখে দিলাম একটা। ঠিক আছে, আবার এই সমীকরণে হাফ কোথাও থাকেনি, আমি হাফ বাড়তি লিখেছি, তাই আমি কি লিখে দিলাম? 2 একটা লিখলাম। কি বললাম বুঝতে পারলে? আমি এই আকারে সাজানোর জন্য এম স্কোয়ার ভি স্কোয়ারকে লিখলাম হাফ এম ভি স্কোয়ার। এম স্কোয়ার ছিল একটা এম লিখেছি, তাই একটা এম লিখলাম। এবং এখানে আমি হাফ এনেছি, কিন্তু এখানে কোথাও নিচে 2 থাকেনি, তাই 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 2 কেটে গেলে হয়ে যাবে। এই যে মানটা পাচ্ছি, এই মানটা মানেই কি? দেখো ই, তাহলে ই ইন্টু এম ইন্টু এ 2, তাহলে কি লিখতে পারি? 2m লিখতে পারি। তাহলে পি স্কোয়ার সমান কি পেলাম? 2m, বা পি সমান রুট ওভার অফ 2m। পি সমান কত? রুট ওভার অফ 2m। তাহলে যদি পরীক্ষায় দেয় ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক, কি করবে? প্রথমে লিখবে ধরি এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে, গতিশীল হলে নয় গতিশীল, নিচে লিখবে অতএব বস্তুটির গতিশক্তি এত, ভরবেগ এত, দিয়ে এই প্রমাণটিকে করবে। ঠিক আছে, তাহলে কি পেলাম? পি সমান রুট ওভার অফ 2m ইন্টু ই। এই সমস্ত সম্পর্কগুলি দিয়ে তোমরা এর যে সমস্যাগুলো পাবো, আমরা একটা একটা করে অঙ্কগুলো করতে গিয়ে দেখতে পাবো, সেগুলো পরপর করব। এবং যে হাফ এম ভি স্কোয়ার সূত্র দিয়ে যে অঙ্ক, সেগুলোও পরপর করব। আগে আমরা থিওরি পোরশনটা পড়ে নেব, তারপরে অঙ্কগুলো অবশ্যই করব। আর এখানে যেটুকু বাকি আছে দেখবে যে শক্তি সংরক্ষণ সূত্র বলে যেটা আছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, সেই প্রমাণটা আমরা একটু দেখব পরের দিন। তারপরে এই অধ্যায়ের সমস্ত গাণিতিক প্রশ্নাবলী আমরা একটা একটা করে আলোচনা করব। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানাবে।